নমস্কার, আমি অভয় নাগ। বীরভূমে মাটিতে বীরভূম পোর্টালের হয়ে আজকে আমরা আলোচনা করব। আমার পাশেই রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক বিদ্যুৎ দা। ভাগ্যক্রমে আমরা দুজনেই একই সাথে একই চ্যানেলে আমরা দীর্ঘদিন কাজ করেছি। শুধু নিউজ টাইম না, আরও অনেক জায়গায় কাজ করেছি। বিদ্যুৎ দাও আরও বড় বড় জায়গায় কাজ করেছে। স্বাভাবিকভাবে দুজনের মধ্যে আমাদের বোঝাপড়া যেমন আছে, তেমনি আমাদের দুজনের মধ্যে আবার খটামুটিও আছে, বিশেষ করে রাজনীতি নিয়ে। সহকর্মী এবং আমার ছোট ভাই সুজিত মণ্ডল দীর্ঘদিন ধরে বীরভূমের বুকে দাপিয়ে বেড়াচ্ছে। বীরভূম পোর্টাল একটা চ্যানেল সে তৈরি করছে এবং হু হু করে সেই চ্যানেল জনপ্রিয়তা লাভ করছে। ওর অনুরোধে আমি সুদূর বারাসাত উত্তর 24 পরগনা থেকে ছুটে এসেছি, আর বিদ্যুৎ দা এখানকার ভূমিপুত্র, সুতরাং কথাই নেই। তাই আমরা সরাসরি একেবারে বীরভূম নিয়ে আলোচনা করব। আমি একদম বিদ্যুৎদার কাছে সরাসরি একেবারে রাজনৈতিক প্রশ্ন করব। বিদ্যুৎদা, একটা টাইমে বীরভূম মানে অনুব্রত মণ্ডল, বীরভূম মানে তৃণমূল কংগ্রেস। কি এমন ঘটনা ঘটে গেল যেখানটায় বীরভূম এই রাজনীতি তৃণমূলের আসন বা অনুব্রতর আসন টলমল? অনুব্রত মণ্ডলের আসন টলমল মানে অনুব্রত মণ্ডলকে যখন দিল্লির এজেন্সি থেকে অ্যারেস্ট করা হয়, তারপরে উনি জেলে ছিলেন কিছুদিন। সেই সময়ে দলের মধ্যেই একটা এদিক ওদিক শিফটিং হয়, যেটা স্বাভাবিক। দেখো, খুবই স্বাভাবিক। আর ওই রকম কেসে অ্যারেস্ট হওয়া। তারপরে কাজল শেখের উত্থান হয়। কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের আকচাকচির কথা একজন শিশুও জানে, এখন বীরভূমেরও জানে, সারা বাংলারই জানে। তুমি দেখবে কতগুলো সিমটমও রয়েছে। এইটা একটা বড় প্রভাব ফেলবে বীরভূমের ইলেকশনে। এবং আমি আপনাকে একটুখানি বলতে বাধ্য হচ্ছি, সাহিত্যাতে যেভাবে মুখ্যমন্ত্রী সভামঞ্চে অনুব্রত মণ্ডলকে রিয়্যাক্ট করতে দেখলাম আমরা, এটা কিন্তু সচরাচর মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে কেউ কখনো এরমভাবে রিয়্যাক্ট করতে করা প্রায় অসম্ভব। পশ্চিমবঙ্গের রাজনীতি এটা একটা ঔদ্ধত্যের মতো আমরা দেখতে পেলাম। এইটা প্রায় অসম্ভব একটা ঘটনা ঘটেছে। কিন্তু এটা যে ঘটতে পারে, সেই আজ কিন্তু বীরভূমের যারা রাজনীতির আনাচে কানাচে ঘোরাঘুরি করেন তারা জানেন। কারণ কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের নির্বাচনকে কেন্দ্র করেও মিল হওয়ার কোনো চান্স কোথাও দেখা যায়নি, হবেও না। কাজল শেখ হচ্ছে আমাদের এই দিককার নানুর বোলপুরের মানুষ। তিনি দাঁড়িয়েছেন হাসন কেন্দ্রে, একটা দূর এখান থেকে রামপুরহাট সাব ডিভিশনের মধ্যে পড়ে। সেখানেও কাজল শেখকে একাই লড়তে হচ্ছে। তারপরে এটা শুধু না, তোমাকে আমি বলবো, নানুরে যখন সভা হয়, মমতা ব্যানার্জির সভা যখন হয়, তখন নানুরের সভাতেও অনুব্রত মণ্ডল অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতি থেকেই শুরু হয়েছে দলের ভেতরে, দীর্ঘদিন ধরেই চলছে। আমি ঠিক এইটাই জানতে চাই। শুধু এইটা নয় অভয়, শুধু যদি দলের আভ্যন্তরীণ বিষয় হতো না, তাহলে কিন্তু এটা ম্যানেজেবল ছিল। কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে। দেখো, গোটা রাজ্যের তো একটা অংশ বীরভূম। একদম বীরভূম তৃণমূল নেত্রীকে ধরো, মমতা ব্যানার্জিকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে নানুরের গণহত্যা, বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেই আন্দোলনটা তৃণমূল কংগ্রেসকে একটা প্রতিষ্ঠিত দলে পরিণত করেছে। কিন্তু এইখানেই সব ধাক্কাটা এলো কেন? এইখানে শুধু আসেনি, এটা পশ্চিমবঙ্গের একটা বড় অংশই বীরভূম। বরাবরই বীরভূম একটা মানে বড় হট জেলা বলতে যা বোঝায়, হট জেলা, রাজনীতিতে পরিপক্ক জেলা। এখন বীরভূমের তোমার সারা রাজ্যে যে ফ্যাক্টরগুলো কাজ করছে, বীরভূমের সেই ফ্যাক্টরগুলো সবকটাই কাজ করছে। এবারকার ভোট অনেকেই বলছেন একটা বাইনারির ওপর দাঁড়িয়ে হচ্ছে। এটা তো খুব খুব আমরা যারা ঘুরে বেড়াই গ্রামে গঞ্জে, তারাও যে একেবারে সচক্ষে দেখতে পাচ্ছি না তা না। তার মানে বীরভূমে যে 37% আপনার প্রায় মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট, এই সংখ্যালঘু ভোটটা একটা ফ্যাক্টর হবে এখানে। এবারে সংখ্যালঘু ভোটই বীরভূমে তৃণমূলকে সব থেকে বেশি শক্তি। আমি বলছি সেই জায়গাটায় কি কোথাও একটা মানে ভাঙনের কোনো আভাস দেখতে পাচ্ছেন? 100% সংখ্যালঘু ভোট
সংখ্যালঘু সমর্থন বীরভূমে পেয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। এবার সংখ্যালঘু ভোটের ভাঙনের কিছু কিছু ইঙ্গিত পাওয়া গেছে। ইঙ্গিতগুলো স্পষ্ট হয়নি এখনো। যেমন তোমাকে আমি বলি একটা জিনিস, জানো তো, সেটা যে বোলপুর কেন্দ্রটা সবসময় আরএসপির ছিল, বামফ্রন্টের এবং আরএসপির ঘাঁটিই ছিল। এটা একটা তপন হোর জিততেন এখান থেকে দীর্ঘদিন সোমনাথ চট্টোপাধ্যায়, না, সোমনাথ চট্টোপাধ্যায় এমপি ছিলেন, বিধায়ক হিসেবে তপন হোর দীর্ঘদিন এখানে জিতেছেন। এই আসনটা বামফ্রন্ট ছেড়ে দিয়েছে আইএসএফকে, আইএসএফকে ছেড়েছে। আইএসএফকে ছেড়েছে। তোমাকে একটা শুধু বোলপুরটার উদাহরণটা দিই, তাহলে সুবিধা হবে অন্যান্য জায়গাগুলো বসে। বোলপুরটা একটা ডিস্ট্রিক্ট সেমি হেডকোয়ার্টার, সেকেন্ড হেডকোয়ার্টার। সিউড়ির থেকেও বোলপুর ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে অনেক সময় বেশি। বোলপুরের তোমার 14,000 মার্জিনে বোলপুর যে এরিয়াটা, শহর, মিউনিসিপ্যাল এরিয়া, এখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। কারণ এখানে হিন্দু মেজরিটি ভোট বেশি, মাইনরিটি ভোট কম। আবার ইলমবাজারে 35-36 হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। সেইটা তোমার কভার করে, 14,000কে কভার করে লিড দিল মাইনরিটি বেল্ট, প্রায় 22,000-এ জিতে গেল, 22-23 হাজার ভোটে। 2021-এর রেজাল্ট বলছি, বুঝতে পেরেছ? এইবারে এই যে জিনিসটা, এই আইএসএফ যদি মাইনরিটি ভোট কাটে, দেখো এইটা তো তোমার, এইটা তুমি বীরভূমকে আলোচনা করতে পারো, কিন্তু বীরভূম আর রাজ্য একসাথে আলোচনা দিস উইল বি ভেরি, হ্যাঁ, এটা একটা নমুনা। নমুনাটা কিরকম হচ্ছে মাইনরিটির, আমরা বীরভূমে থেকে বুঝতে পারছি যে দক্ষিণ 24 পরগনার মাইনরিটির মাইন্ডসেট কি হতে পারে। মানে মাইন্ডসেটটা তো একটা কমন ফ্যাক্টর আছে। কতগুলো কমন ফ্যাক্টরগুলো কি? যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু সম্প্রদায়ের, এটা অনেকে নিন্দে করেন, তো আমি বলি এইটা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সঠিক কাজই করেছেন। ইন্ডিয়ান ডেমোক্রেসির, ইন্ডিয়ান সোসাইটির যে প্যাটার্ন, তাতে দাঁড়িয়ে মাইনরিটিকে প্রোটেক্ট করাটা যে কোনো সরকারের কাজ, সেটা প্রকাশ্যে হোক, রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণে হোক। কিন্তু বিরোধীরা অভিযোগ করছে প্রোটেকশনটা সেটা তোষণে চলে গেছে। শোনো, মুসলিম তোষণের অভিযোগ কিন্তু কংগ্রেসের বিরুদ্ধেও আছে অল ইন্ডিয়াতে। সিপিএম যখন ছিল ক্ষমতায়, তখন সিপিএমের বিরুদ্ধেও ছিল। এইটা যে যারা সরকারে থাকে পশ্চিমবঙ্গে, তাদের একটা রেসপন্সিবিলিটির জায়গায় দাঁড়িয়ে থাকে। কিন্তু এখানে যদি আমি আপনাকে একটুখানি থামাচ্ছি, আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলিম তোষণটা এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যেমন তুমি আমাকে উদাহরণ সেদিনকে যেমন রাহুল গান্ধী স্ট্রেট বলেছে যে বিজেপির এখানটায় বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। এই নয় যে মাইনরিটিকে প্রোটেক্ট করলে বিজেপির উত্থান হবে। সিপিএম এর সময় মাইনরিটি প্রোটেক্ট, আমি বুঝি প্রোটেক্ট একটা আলাদা জিনিস, প্রোটেক্ট করেছে, প্রোটেক্ট একটা আলাদা জিনিস, আপনি যেটা বলছেন আলাদা জিনিস। আমাকে সংখ্যালঘুদের তো অবশ্যই প্রোটেক্ট করা, কিন্তু তোষণটা যেমন একটা শ্রেণী, এই যে উনি ঈদের সময় গিয়ে যে ধরনের কথা তিনি বলেছেন, রেড রোডে দাঁড়িয়ে যে কথাগুলি, এইখানেই আমি আসছি। সেইটা হচ্ছে যে এই পর্যন্ত ঠিক ছিল, প্রোটেক্ট করা পর্যন্ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার ব্যক্তিগতভাবে মনে হয় রাজনৈতিকভাবে ভুল করেছেন। রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা ভুল। সেটা হচ্ছে মন্দির নির্মাণ। মন্দির যখন নির্মাণ হলো, জগন্নাথ মন্দির হলো, মহাকাল মন্দির হবে, দুর্গাঙ্গন হবে, এই যখন যে সময়ে এই তিনটে বড় সিদ্ধান্তের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রইল, তখন হঠাৎ বাবরি মসজিদের একটা প্রকল্প সামনে এলো হুমায়ুন কবিরের নেতৃত্বে। এবার বাবরি মসজিদ, তাহলে মন্দির হলে মসজিদ কেন হবে না? খুব লেজিটিমেট কোশ্চেন, খুব মানে কমন কোশ্চেন যে তুমি তিনটে মন্দির করছো, একটা মসজিদ, তাও মসজিদ, বাবরি মসজিদ, যেটা হুমায়ুন কবির করার প্ল্যান করেছেন। আমি হুমায়ুন কবির কেমন লোক, কি রাজনীতি বলছি না, আমি অন্য যে কেউও করতে পারতো। এটা একটা বেসরকারি উদ্যোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত বেশি রিয়্যাক্ট করে
ওই 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 সময়ে ওই বক্তব্য রাখা আমার মনে হয় না খুব ভালো হয়েছে। যেখানে মন্দির করছো সেখানে মসজিদ কেন করতে দেবে না? দিস হ্যাজ হার্ট, খুব আহত করেছে সংখ্যালঘু সম্প্রদায়কে। তাহলে আপনি কি বলছেন মমতা না, বন্দ্যোপাধ্যায়ের না। জন্য আজকে এই পজিশন এসছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো যদি কৃতিত্বের দাবিদার 99% হয়ে থাকেন, তাহলে তো তার পতনের কারণও তাই তিনিই হবেন, তার জন্যই হবে। অনুব্রত মণ্ডল যদি হুমায়ুন কবিরকে গালি দিত, বা ববি হাকিম যদি হুমায়ুন কবিরকে নিন্দা করতো বাবরি মসজিদ করার জন্য, কিচ্ছু এসে যেত না। ইট ওয়াজ মমতা ব্যানার্জি যিনি স্টেটমেন্ট করেছিলেন, যিনি অ্যাকশান নিয়েছিলেন, স্টেটমেন্ট না, অ্যাকশান নিয়েছিলেন। মমতা ব্যানার্জির দল থেকে তাকে সাসপেন্ড করা হয় 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে। এই তৎপরতাটা না থাকলে, এটা যদি থিততে দেওয়া হতো, রাজনৈতিকভাবে ভুল হয়েছে আমি বলছি। এটা কিন্তু অন্য কোনো দিক থেকে আমি এর ভুল ভ্রান্তি ধরার কথা বলছি না, এটা রাজনৈতিকভাবে ভুল। যেখানে দেখা যাচ্ছে 6 মাস বাদে ভোট, 6 মাস বাদে আমি ইলেকশনে যাব, সেখানে একটা জ্বলন্ত ইস্যুকে হাতের তালুর উপর নিয়ে নিলাম, এটার ফল তো ভোগ করতেই হবে, ছেদা হচ্ছে হাতে। ঠিক আছে, ওটা তো ধরুন আপনি, আমার যেটা মনে হচ্ছে যে এই যে বীরভূম, আমি বীরভূমের ওপরে সেই কারণে যে বীরভূমে 37% আপনার মাইনরিটি। আমরা লাস্ট বিধানসভাতেও একটি মাত্র আসন বিজেপি দখল করেছিল, তা খুব কম মার্জিনে, 3000 সামথিং কত মার্জিনে, দুবরাজপুরে। সেখানটায় মুরারায় তখন 98,000, প্রায় 1 লাখের মতো ভোটে জিতেছে। সেই মুরারায় এবারে কনফিউশন হয়ে গেছে যে সেই মুরারাই সিটটা তৃণমূল রাখতে পারবে কিনা, এরকম একটা জায়গায় চলে এসছে। এটা আমি বলছি, এই যে বীরভূমের রাজনীতিতে এরকম একটা ভয়ঙ্কর একটা চেঞ্জিং লক্ষ্য করা যাচ্ছে। এই যে জিনিসটা ঘটছে না, আমি বলছি, ধরো 37% যদি সংখ্যালঘু হয়, হিন্দু গরিষ্ঠতা আছে তো 63-4% হিন্দু আছে। এইটা বিজেপি কিন্তু এইখান থেকে অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে। পোলারাইজেশন তো গোটা রাজ্যে হয়ে রয়েছে, এখানে বেশি হবে। বাইনারি তো ভোট তো বাইনারির বেসিসে, এখানে একটু বেশি হবে বলছেন আপনি? এইখানে বেশি কমের থেকে, হ্যাঁ, এইখানে একটু মনে হচ্ছে একটু বিজেপি গেইন করার রাস্তায় আছে। আচ্ছা, কোথাও কি মনে হচ্ছে মুসলিম ভোট যদি ভাঙে বিজেপি গেইন করবে? এটা একদম সহজ অঙ্ক। মানে এই যে তৃণমূলের যে ইনার ক্লাস অন্তর্দ্বন্দ্ব, এটা কি বিজেপি ফায়দা নিচ্ছে? এইটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফায়দা এটা তো আছে। দেখো, তুমি একটা দেখবে এবার ইলেকশনে যে নমিনেশন হয়েছে, 94 জন সিটিং এমএলএকে বসিয়ে দিয়ে, আজকেও একজন সিটিং এমএলএ যিনি টিকিট পাননি, তিনি দল ছেড়ে দিয়েছেন মুর্শিদাবাদ। আচ্ছা, স্বাভাবিকভাবে এখানে না, এবারে বলছি, এবারে রাজনীতিতে এসআইআর একটা ফ্যাক্টর। মানে এসআইআর কতটা প্রভাব ফেলবে এখানে? এসআইআর সব জায়গায় প্রভাব ফেলবে, সব জায়গায়। বীরভূমের তো সব কটা সিটে ফেলবে, কারণ যে সিটগুলো 10,000-এর নিচে মার্জিন, সেগুলো একেবারে হাড্ডাহাড্ডি হয়ে যায়। 10,000 থেকে 15,000 মার্জিনের সিটগুলো একদম নেক টু নেক কন্টেস্ট। 4টে আসন আছে যেখানটায় 10,000-এর নিচে মার্জিনে জিতেছে। মজাটা কি, যেটা নাকি আজ প্রায় 30-35 বছর ধরে আলোচনা হয়ে আসছে। এক সময় বরুণ সেনগুপ্ত, আমাদের প্রয়াত সাংবাদিক, তিনি অনেক বলতেন সায়েন্টিফিক রিগিং। তারপর 2001 সালে, আমার যতদূর মেমোরাইজ করতে পারছি, 2001 সালে আমানুল্লাহ খান একটা রিপোর্ট করেছিলেন। আমানুল্লাহ খান ছিলেন ইলেকশন কমিশনের স্পেশাল অবজারভার। তার রিপোর্টে সায়েন্টিফিক রিগিংয়ের কথা ছিল। হোয়াট ইজ দ্যাট? সেইটা এবার ধাক্কা খেয়ে যাবে। কিন্তু এটা একটা কিছু ওই অ্যাডজুডিকেশন বলে যেটা আছে, সেইটা একটা পেইনফুল জায়গা। তা বাদ দিয়ে ডেড ভোটার, শিফটিং ভোটার আর অ্যাবসেন্ট ভোটার, এইটা মিলেও 60 লক্ষ 62 লক্ষ বাদ গিয়েছে। এইটা রুলিং পার্টিকে করতে হবে। এর সাথে অ্যান্টি ইনকামবেন্সি ভোট তো রয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি তো মমতার প্রচুর। এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ প্রচুর। এটা বিজেপির জনপ্রিয়তার জন্য বিজেপি অ্যাডভান্টেজে আছে তা না, এটা মমতা ব্যানার্জির ফেইলিয়ার, মমতা ব্যানার্জি সরকারের এবং দলের ব্যর্থতা, যে এই গত 3 বছর খুব খারাপ রাজনৈতিকভাবে খুব খারাপ চলেছে।
পার্টি এবং দল। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে রাখছি, যেটা তাহলে কি এবারে বীরভূমে যে বীরভূম 10-1 যে ছিল, মানে 11টার মধ্যে 10-1 যে ছিল, তার মানে কি এবারে কোনো কিছু হবে, সেরকম কোনো কিছু হবে, মানে সেরকম ভাবে দেখো এরকম তো একেবারে বলা যায় না, তবে টাফ কন্টেস্ট অনেকগুলোতে হবে। 6টা তো টাফ, একেবারে টাফ কন্টেস্ট হবে। আমরা বিদ্যুৎদার সাথে আলোচনা করে যেটা বুঝতে পারলাম, অনেকগুলি ফ্যাক্টর এবারে কাজ করবে বীরভূমের এই মাটিতে। এবারের নির্বাচনে 2026-এ যে বিধানসভা, 2026-এ বিধানসভায় বীরভূম যদি মডেল হয়, এই মডেল কিন্তু সারা পশ্চিমবঙ্গে এক চিত্র হয়ে দাঁড়াবে বলে অন্ততপক্ষে আমাদের ধারণা। দাঁড়াবে না, একটাই চিত্র, বিদ্যুৎদা বলছে একটাই চিত্র হবে। বীরভূম ফলে বীরভূমের কি ফলাফল হয় তার জন্য আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এবারের লড়াই যে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রত্যেকটা আসনে, তার আভাস অত্যন্ত বর্ষিয়ান এবং অভিজ্ঞ সাংবাদিক বিদ্যুৎদা সেটা জানালেন। আপনারাও আমাদের এই বীরভূম পোর্টাল দেখতে থাকুন, আপনাদের মতামত জানাবেন এবং বীরভূমের প্রত্যেকটা মানুষকে একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের আবেদন থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা প্রত্যেকেই এবারের নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। নমস্কার।